রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিতে বিশ্বের প্রতি আহ্বান। জাতিসংঘের মহাসচিবের খাদ্য সহায়তা কমায় উদ্বেগ, নিজ ভূমিতে ফেরার আকুতি আশ্রিতদের। প্রশাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, দাবি বিএনপি নেতাদের। বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্টের শঙ্কা, ক্ষমতা এলে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগই মিলছে অনলাইনে। রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, প্রথম দিনে ফাঁকা বাস টার্মিনাল। এবং ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা, স্বস্তির পোশাকে নজর সবার। বছর ব্যবধানে দাম বৃদ্ধির সঙ্গে বাড়তি ভ্যাটের চাপে ক্রেতারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। কক্সবাজারে উখিয়ায় পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সেখানে পৌঁছে বেশ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন গুতেরেস, মতবিনিময় করেন রোহিঙ্গাদের সঙ্গে। এই সময় তারা জাতিসংঘ মহাসচিবের কাছে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার বিচার এবং দ্রুত প্রত্যাবাসন বাস্তবায়ন করার আকুতি জানান। জবাবে রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন গুতেরেস। And in this visit, I already heard two clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. এর আগে এক্স বার্তায় বাংলাদেশে চলমান পরিবর্তন এবং সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেখানে রোহিঙ্গা ইস্যুসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় তাদের। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, এবছরের ডিসেম্বরে না হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, প্রতিরক্ষা ব্যবস্থায় পশ্চিমা বিশ্ব যখন খরচ বাড়িয়ে যাচ্ছে, তখন বিশ্বব্যাপী মানবিক সহায়তা কমে যাওয়া সত্যিই উদ্বেগের। এ সময় তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমিয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে জানান, এবছর ডিসেম্বর আর না হয় সামনে বছর জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে বেরিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারকে সহায়তার। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘের মহাসচিব। পরে সবার সঙ্গে গ্রুপ ফটো সেশনে অংশ নেন অ্যান্তোনিও গুতেরেস। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলামের সঙ্গে বৈঠকে মিলিত হন অ্যান্তোনিও গুতেরেস। সেখানেও রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ।
প্রশাসনের দুর্বলতায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, অপকর্মের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এছাড়া ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন তারা। আজকে একটি বিশেষ বিষয়, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মোকাবেলায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। এই দুজনকে নিয়েই শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এখনও ধর্ষণের মতো অপরাধ ঘটছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। গত 15 বছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। একই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতৎপরতা ও অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় অধিকার আন্দোলন। এতে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত এনে বিচার করা হবে। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত, ডলার রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রী এমপিরা বাংলাদেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে। আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে। যে ঐক্যের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব, সে ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয় ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশন। আজ টিকিট বিক্রি হয় ট্রেনের 24 মার্চের অগ্রিম। আর যাত্রী না থাকায় অলস সময় পার করছেন বাস পরিবহন সংশ্লিষ্টরা। তাদের আশা, দিন বাড়ার সঙ্গে বাড়বে যাত্রীর চাপ। ফাঁকা রেল স্টেশন, নেই চিরচেনা সেই দীর্ঘ লাইন, নেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির সেই গল্পগুলো। ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঘরে বসেই এখন বাড়ি ফেরার টিকিট কাটতে পারছেন মানুষ। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। তবে যাত্রীদের দাবি, অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রির। আমি ইচ্ছে মতো ঘরে বসে আমি কাটতে পারবো, এখানে আমার আশা লাগবে না, হয়রানির শিকার হতে হবে না। কাউন্টারে কিছু টিকিট রাখা উচিত, কারণ কাউন্টারে অনেক যাত্রীরা আসে। আমরা তো অনলাইনে ঢুকে টিকিটই পাই না। আসলে কালোবাজারি কোথায় সেটাই তো মনে হয় কর্তৃপক্ষ খুঁজে বের করতে পারতেছে না। তবে রেল কর্তৃপক্ষ বলছে, কালোবাজারি বন্ধ করতেই শতভাগ অনলাইন টিকিটের ব্যবস্থা। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাড়তি কোচের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তারা। 15,773টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হয়েছে। যাত্রী সাধারণ যাতে নিজের টিকিট নিজে কাটতে পারে, নিজের টিকিট নিয়ে নিজে ভ্রমণ করতে পারে, টিকিট যার ভ্রমণ তার নীতি যাতে বাস্তবায়িত হতে পারে, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কোনো প্রভাব পড়েনি বাস টার্মিনালে। যাত্রী শূন্যতায় সকাল থেকেই অলস সময় পার করছে সায়দাবাদ টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা। আমরা যে অগ্রিম টিকিটটা বিক্রি করব, সেই যাত্রীগুলো তো আসতে হবে। ঈদের যাওয়ার এখনো কোনো যাত্রী পাওয়া যায়নি, এখনো চাপ সৃষ্টি হয়নি। 18-20 হয়তো কিছু অগ্রিম বিক্রি করতে পারে, কিন্তু সব ব্যানার বিক্রি করবে না। এমনি নর্মালি যখন যে গাড়ি যায়, তার চেয়ে ঈদের জন্য আমাদের বাড়তি ট্রিপ ব্যবস্থা আছে যাত্রীর সুবিধার্থে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী বাড়ার আশা তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
মহাসড়ক দখল করে গাজীপুরে গড়ে উঠেছে একের পর এক অস্থায়ী দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না পথচারীরা, যান চলাচলেও ঘটছে ব্যাঘাত। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে নীরব প্রশাসনের ভূমিকা, দায় চাপাচ্ছেন একে অন্যের ওপর। এমন বাস্তবতায় স্থানীয়রা বলছেন, কঠোর পদক্ষেপ না নিলে আসছে ঈদে ভোগান্তি ঠেকবে চরম পর্যায়ে। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক দখল করে অস্থায়ী মার্কেট থেকে চাঁদা তুলছেন এক ব্যক্তি। গাজীপুরের ব্যস্ত সড়ক বোটবাজার এলাকার দৃশ্য এটি। চাঁদা তোলা শেষে এবার সময় সংবাদের মুখোমুখি। কিসের টাকা ভাই? সিটির খাজনা। কোনো রসিদ আছে? হ্যাঁ, রসিদ আছে। দেখান তো। আমাদের পুরো বাজার থেকে খাজনা উঠাতে বলছি। এটা কি বাজার? আপনি যেখান থেকে এখন মাত্র টাকা তুলেন, এটা কি বাজার? বাজার না এটা? এটা বাজার? কিভাবে বাজার এটা? রসিদ আগে দেওয়া হয়েছে, এখন বর্তমানে মানে চীনা পরিচিত মুখ হয়ে গেছে, তার জন্য দেওয়া হচ্ছে না। রসিদ বন্ধ। হ্যাঁ। কত দিলেন? 50। কেন দিছেন? এটা সিটির কথা কয় না। প্রতি দোকান থেকে 50 টাকা 80 টাকা যারতে যা পারে লয়ে লিতেছে। এটা টোটালি চাঁদাবাজি এক কথায়। এই ঘটনার কিছুক্ষণ আগেই পুলিশের এই বিশেষ অভিযান গাজীপুর চৌরাস্তায়। এই খবরে ততক্ষণে দোকানপাট গুছিয়ে যে যেভাবে পারছেন দৌড়ে পালাচ্ছেন। পুলিশের চেষ্টায় অবশেষে যান চলাচলের জন্য উন্মুক্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। চুরি ছিনতাই এবং এই ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ আসলে ফাঁকা, আর চলে গেলেই পূর্ণ রূপে ধরা। এ যেন চোর পুলিশের খেলা। শুধু এই শহরেই নয়, সরকার ফুটপাত দখল পুরো জেলায় এখন নিত্যদিনের চিত্র। বাধাহীন দখলবাজির এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে মহাসড়ক। টঙ্গী থেকে শুরু করে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত প্রায় সকল পয়েন্টই যেন এক একটি মার্কেট। এতে যাতায়াত দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। চলাফেরা যায় না, দূরপাল্লার যাত্রীরা থাকে, বা গাড়ি টাড়ি চলতে পারে না, বাস চলতে পারে না। এদের মানে যন্ত্রণায় সবসময় এই অবস্থায়। পুলিশ আসে, আমরা দৌড় দেই, আবার বসি, এরকমই আর কি। দিনের পর দিন সড়ক দখলের এই খবর অবশ্য কর্তৃপক্ষেরও জানা, তবে নির্বিকার। নামমাত্র অভিযানে দায় সারলেও নগর ভবনের এই কর্মকর্তার প্রশ্ন, দায় কি শুধু সিটি কর্পোরেশনের? মানুষ যদি চলাচলে অসুবিধা হয়, সেটা তো অবশ্যই শুধু এটা সিটি কর্পোরেশনের বিষয় না, এটা পুলিশ প্রশাসনের সবচেয়ে বড় বিষয়। পুলিশ প্রশাসনের মানবতার দিক বিবেচনায় অবশ্য কঠোর অবস্থানে নেই মেট্রোপলিটন পুলিশও। তবে মাঠের চিত্র যাই হোক, জেলা পুলিশের দাবি সড়ক রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে। প্রেশার দিলে এদেরকে ধরেন জেলখানায় পাঠাতে হবে বা মানে আইনি প্রসেসে যেতে হবে। তো সেটা করলে আবার এই গরিব মানুষগুলো তখন আবার আর একটা এই মানে আইনের বেড়াজালে পড়ে যাবে। 80% ক্ষেত্রে আমরা এটা ফুটপাতকে দখলমুক্ত করতে পেরেছি, বাকিটাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই করে ফেলব। কর্তৃপক্ষের এমন গড়িমিশিতে প্রায় প্রতিদিনই সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠছে দোকানপাট। এমন পরিস্থিতিতে ঈদ উপলক্ষে ভোগান্তি কমাতে কতটা তৎপর হয় প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন সময় সংবাদ। ঈদ যত ঘনিয়ে আসছে, কেনাকাটা ততই জমে উঠছে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর শপিং মলগুলোয় ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পান্থপথ এলাকায় আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু জমজমাট হয়ে উঠছে শপিং মলগুলো, এবং আজকে যেহেতু ছুটির দিন সেই হিসেবে কিন্তু পুরো রাজধানীর প্রত্যেকটি শপিং মলে কিন্তু আমরা দেখেছি আজকে একদম উপচে পড়া ভিড়। এবং শপিং মলে প্রবেশ করতেও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতারা, এবং আর কিছুক্ষণ বাদেই ইফতারের বিরতি পড়বে, কিন্তু তারপরে কিন্তু আমরা দেখছি যে অনেক ভিড় পুরো শপিং মল জুড়ে। এবং ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণী বিতানগুলো যেগুলো রয়েছে, সেগুলো সকাল থেকে কিন্তু মধ্যরাত পর্যন্ত কেনাকাটা চলছে। এখন বলা যায় যে জমজমাট কেনাকাটা, ঈদ কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু একেবারে পুরো দমে ঘুরে দাঁড়িয়েছে। এতে ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, এবং ঈদ কেন্দ্রিক যে অর্থনীতি সেটি কিন্তু যে কত কোটি, মানে ঈদ কেন্দ্রিক অর্থনীতি কত হাজার কোটি টাকার, তার সঠিক পরিসংখ্যান কিন্তু এখন পর্যন্ত না থাকলেও কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের বড় এই উৎসবে কিন্তু শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, জামা, জুতা সহ থেকে শুরু করে কিন্তু সব রকমের আসলে ব্যবসা চাঙ্গা হচ্ছে। এক শ্রেণীর মানুষের আসলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আসলে এবছর কিন্তু অর্থনীতির আকারও আসলে বড় হচ্ছে। ঈদ উপলক্ষে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে শপিং মলের সব দোকানেই কিন্তু পুরো দমে সেজে উঠেছে ঈদের সাজে, এবং দোকানগুলোর সামনে কিন্তু বাহারি রঙের পোশাক টানিয়ে রেখেছে দোকানিরা। মানে
একেবারে বলা যায় যে সবাই দোকানে তুলেছে হালের কালেকশন। আমরা কিন্তু বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেছি এবং এবং বিক্রেতারা কিন্তু বলছেন যে তারা একেবারেই কিন্তু দম ফেলার ফুরসত পাচ্ছে না এবং দোকান ও শোরুমগুলোতে কিন্তু ক্রেতাদের যেমন ভিড় তেমনই ছিল, কিন্তু তেমনকি দর্শনার্থীদের ভিড়ও এবং দেখছে এবং পণ্যের দাম নিয়েও আসলে রয়েছে ক্রেতারা কিন্তু সন্তুষ্ট। এবং এবারে কিন্তু ঈদের যে ফ্যাশন সেটাতে কিন্তু গরমের ব্যাপারটাকে মাথায় রেখে পোশাক আনা হয়েছে এবং সব কিছু মিলে এখন কিন্তু পুরো জমজমাট ঈদের বাজার। এই ছিল আমার কাছে ঈদ বাজারের সর্বশেষ। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর পান্থপথ এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী উম্মে হানি। দেখছেন সময় সংবাদ। অবশেষে স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। রমজানের শুরুতে 70 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হওয়া শসা করলার দাম নেমেছে 20 থেকে 40-এ। অন্যদিকে লেবুর হালির দামও অর্ধেকে নেমেছে। তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তাছাড়া এখনও চড়া মশলার বাজার। রমজানের শুরুতে অস্থিতিশীল থাকলেও 2 সপ্তাহের ব্যবধানে কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে কয়েকটি পণ্যের দাম। ক্রেতারা বলছেন বিশেষ করে সবজির বাজার স্বস্তি দিচ্ছে তাদের। রেগুলার সবজি আমরা খাই সেগুলা মোটামুটি সহনীয় পর্যায়ে। আমার কাছে স্টেডি মনে হচ্ছে, ঠিক আছে, অনেক ভালো অবস্থায় আছে। বাজার গত কয়েক বছরের তুলনায় এইসব জিনিস আমি যা কিনলাম মোটামুটি অনেক কম আর কি। মানভেদে প্রতিহালি লেবু 50 থেকে 70 ও বেগুন বিক্রি হচ্ছে কেজিতে 30 থেকে 100 টাকায়। শসা বিক্রি হচ্ছে কেজিতে 20 থেকে 40 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে সবজির। লেবুর বাজার আগের থেকে কিছুটা কম। আগে যেরকম মনে হয় 80 টাকা 90 টাকা হালি ছিল, এখন তেমন একটা নাই। শসার দাম একটু বাড়তি আছিল, এখন বর্তমানে শসার দাম একেবারে কম, 50 টাকা 60 টাকা কেজি। আগের তুলনায় বেগুনের দাম এখন কম। রমজানের আগে আপনার 100 টাকা হইতে 150 টাকা বিক্রি হয়েছে, আর এখন 30 টাকা। ক্রেতাদের ভাষ্য অনুযায়ী স্বস্তি ফিরেছে ডালের দামেও। ধরন অনুযায়ী প্রতি কেজি ডাল 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে এখনো চড়া মশলার বাজার। ডাল, চিনি, তেল, লবণ, হলুদ, মরিচ সবই এখন নিয়ন্ত্রণ আছে। চাল, ডাল, বুট, বেসন, তেল, মশলা দিলে এইভাবে হইলে ইনশাল্লাহ আমরা চলতে পারবো। জিরা, লং, দারচিনি, গোলমরিচ এগুলোর দাম ঠিক আছে, এলাচির দাম বেশি বাড়ছে। আবার কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলোর দাম বেশি। এদিকে গত সপ্তাহের তুলনায় মুরগির মাংস কেজিতে 5 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল আছে মাছ ও চালের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। শ্রদ্ধা এবং ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম.শা আরিফিন সিদ্দিককে। বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তাঁকে। এর আগে ধানমন্ডির শাহী ঈদগাহ মাঠেও ও নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় জানাজা। এতে অংশ নেন বর্তমান উপাচার্য সহ শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। মৃত্যুর পরটাই নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, শিক্ষক হিসেবে অতুলনীয় ছিলেন অধ্যাপক আরিফিন সিদ্দিক। উত্তরাধিকার সেটি আমরা আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় সহকর্মী হিসেবে সেটি আমরা যত্নের সাথে আমরা পালন করব। পরে মরদেহ নেওয়া হয় রাজধানীর ধানমন্ডির শাহী ঈদগাহ জামে মসজিদে। বাদ জুমা সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে ঈদগাহ ময়দানে হয় আরেক দফা জানাজা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। 96-এর যে আন্দোলন, তার অনেক অবদান ছিল। তারপরে 111-এর গভর্নমেন্টের পরে যে আন্দোলন, সেই আন্দোলন তার অনেক অবদান ছিল। বাংলাদেশের গণতন্ত্রায়নে তার অনেক অবদান ছিল। ক্ষতি হয়ে গিয়েছে, এটার পূরণ হবার নয়। উনি অনেক কিছু আরও দিতে পারতেন আর কি। আমি আশা করি ওনার এই শূন্যস্থান যেন আমাদের শিক্ষাবিদরা পূরণ করতে পারে। একটা অভিভাবক আসলে আমাদের কাছ থেকে চলে গেলেন, একটা অভিভাবকের জায়গাটা আমরা হারাইলাম, এবং এটা আমার মনে হয় যে সব স্টুডেন্টদের ক্ষেত্রে প্রায় একই রকম মন্তব্য আপনি হয়তো পাবেন। একজন শিক্ষার্থী বান্ধব শিক্ষক বলতে যা বোঝায় তার একেবারে মূর্ত প্রতীক উনি। সাংবাদিকতা, গণযোগাযোগের শিক্ষাঙ্গনে একজন বড় মাপের স্কলার, শিক্ষাবিদকে আমরা হারালাম। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মস্তিষ্কের রক্তক্ষরণে 6 দিন লাইফ সাপোর্টে থেকে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। 72 বছর বয়সে 2 দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 2020 সালের জুনে শিক্ষকতা থেকে যান অবসরে। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি হিসেবে।
মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নানা কর্মসূচিতে ফরিদপুরে পালিত হলো পল্লীকবি জসিমউদ্দিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী। সকালে শহরের গোবিন্দপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ। পরে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ১৯৭৬ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন পল্লীকবি। তার লেখা কবর, নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট বাংলা ভাষায় গীতিময় কবিতার অন্যতম নিদর্শন। আমাদের তোমাদের জন্য একটি সুখবর আছে, সেটা হলো আল্লাহ বিশেষ করে আমরা যারা এখানে